আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন যা ঘটছে তাকে যদি আমরা সেলফ একটা ক্ষমতার পালাবদল বলি, তাহলে বোধহয় খুব ভুল বলা হবে। আসলে পর্দার আড়ালে যে খেলাটা চলছে সেটা একেবারে চরম লেভেলের। আমরা সাধারণ মানুষ বাইরে থেকে দেখছি একটা শান্ত পরিস্থিতি। ভাবছি দেশে হয়তো একটা স্থিরতা আসতে শুরু করেছে। কিন্তু ভেতরের খবর হলো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো একটা ভূমিকম্প ঘটে যাচ্ছে। আর এই রদবদলের আজ হয়তো খুব শিগগিরই জনসম্মুখে স্পষ্ট হয়ে উঠবে। আজ আমরা এই পর্দার আড়ালের পুরো দৃশ্যপটটা একটু গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং একটু মিলিয়ে দেখার চেষ্টা করব কেন হঠাৎ করে চেনা ছকগুলো এত দ্রুত পাল্টে যাচ্ছে। প্রথমেই একটু পেছনের দিকে তাকাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যখন ক্ষমতা হস্তান্তর করলো, তখন অনেকেরই কিন্তু মনে হচ্ছিল, যাক একটা সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান বোধহয় হয়ে গেল। বিপ্লব হলো, একটা সরকার এলো। তারা আবার একটা নির্বাচিত বা নতুন কোনো শক্তিশালী কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দিয়ে যে যার মতো নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে গেলেন। কিন্তু রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের মতো জটিল রাজনৈতিক সমীকরণের দেশে, রাজনৈতিক শেষ কথা বলে তো আসলে কোনো কিছুই নেই। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে একটা নীরব প্রস্থানের স্বপ্ন, সেটা কিন্তু এখন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের জন্য রীতিমতো এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। অবাক করা ব্যাপার হলো, ঠিক যে মানুষটিকে ঘিরে এত বড় একটা অভ্যুত্থান হলো, মানুষের এত আবেগ আর প্রত্যাশা তৈরি হলো, সেই ডক্টর ইউনূস এবং তার ২৪ জন উপদেষ্টা, এমনকি তার প্রেস সেক্রেটারির বিরুদ্ধেও এখন দেশত্যাগ নিষেধাজ্ঞার দাবি উঠেছে। বিষয়টা কিন্তু হাওয়া ভাসানো কোনো গুজব নয়। একেবারে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এই নিষেধাজ্ঞা এবং অভিযোগটা কি? অভিযোগটা শুনলে কিন্তু যেকোনো সাধারণ মানুষেরই, আমি মনে করি, গা শিউরে ওঠার কথা। অভিযোগটি হলো হামের টিকা নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বলা হচ্ছে এই সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নাকি হামের টিকা দেয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, অথবা দেশের এই স্পর্শকাতর টিকাকরণ ব্যবস্থাকে কোনো এক অজানা কারণে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটা আত্মঘাতী সিদ্ধান্ত সে সময় নেওয়া হয়েছে। আর এর মাসুলটা কতটা চড়া হয়েছে আপনারা কি জানেন? দেশের শতাধিক নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু এখনো হাসপাতালে ধুঁকছে। এখন একজন রাজনৈতিক বিশ্লেষকের জায়গা থেকে যদি আমি আমার নিজস্বভাবে বিষয়টা দেখি, তাহলে এই শতাধিক শিশুর মৃত্যু অবশ্যই একটি মর্মান্তিক এবং জাতীয় ট্রাজেডি। কিন্তু এর পেছনের রাজনীতিটা কোথায়? রাজনীতিটা হলো দায়ভার চাপানোর কৌশল। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু খুব কৌশলে এবং শক্তভাবে বলটা সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কোর্টেই ঠেলে দিয়েছেন। তারা স্পষ্টতই স্বীকার করে নিচ্ছেন যে হামের এই ভয়াবহ প্রাদুর্ভাবের জন্য ডক্টর ইউনূসের সরকারের চরম অবহেলাই এখানে দায়ী। বিষয়টা কিন্তু শুধু একটা অভিযোগ বা আইনি নোটিশের মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিস্থিতি এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে শতাধিক শিশুর এই মৃত্যুকে রীতিমতো গণহত্যা বা জেনোসাইড হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে এবং দাবি উঠেছে ডক্টর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার। সুপ্রিয় দর্শক, আপনারা কি বুঝতে পারছেন খেলাটা আসলে কোন পর্যায়ে চলে গেছে? পর্দার আড়ালে বর্তমান সরকার কিন্তু কোনোভাবেই চাইছে না ডক্টর ইউনূস বা তার শক্তিশালী টিম
কোনোভাবে আবার রাজনীতিতে বা দেশের নীতি নির্ধারণী পর্যায়ে মাথাচাড়া দিয়ে উঠুক। রাজনীতিতে কাউকে নিষ্ক্রিয় করার সবচেয়ে মোক্ষম অস্ত্র হলো তাকে আইনি এবং জনরোষের বেড়াজালে আটকে ফেলা। আর শিশুদের মৃত্যুর মতো এমন একটি চরম আবেগপূর্ণ ও স্পর্শকাতর ইস্যুকে যখন গণহত্যার মোড়ক দেয়া হয়, তখন কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলেও সেই ব্যক্তির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলাটা অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ ডক্টর ইউনূসকে একেবারে কোণঠাসা করে ফেলা, আমি মনে করি একটা মাস্টার প্ল্যান কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে এবং খালি চোখে দেখতে পাচ্ছি। কিন্তু মুদ্রার তো আরেকটা উল্টো পিঠও আছে, তাই না? আমরা যদি একটু উল্টো দিকে তাকাই, তাহলে দেখব জুলাই আগস্টের সেই বিপ্লব, যার উপর ভর করে এই পুরো পরিবর্তনটা আসলো, সেই বিপ্লবের মূল কারিগররা কিন্তু এখন চরম এক রূঢ় বাস্তবতার মুখোমুখি। নাহিদ ইসলাম এবং তার দলের মতো তরুণ নেতারা, যারা একটা সময় স্বপ্ন দেখেছিলেন নতুন এক বাংলাদেশ গড়া, তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ক্ষমতা আসলে কত নির্মম হতে পারে। এবং তারা খুব ভালো করে বুঝতে পারছেন বর্তমানে যারা ক্ষমতার কেন্দ্রে আছেন, তারা নিজেদের ক্ষমতাকে দীর্ঘমেয়াদে কুক্ষিগত করার জন্য একটা সুদূর প্রসারী ছকও কিন্তু করছেন। প্রশাসন, পুলিশ, ডিসি অফিস থেকে শুরু করে বিচার বিভাগ, সবকিছু নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে নিয়ে আসার একটা নীরব অথচ জোরালো প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। এই তরুণ বিপ্লবীরা কিন্তু এরই মধ্যে উপলব্ধি করতে শুরু করেছেন যে সরকার পরিবর্তনের শুরুর দিকে যে মিষ্টি মিষ্টি কথা, যে গণতান্ত্রিক আচরণ বা উদারতা দেখানো হয়েছিল, সেগুলোর মেয়াদ কিন্তু বর্তমান সময়ে ফুরিয়ে এসেছে। সরকার যখনই নিজেদের পায়ে পুরোপুরি দাঁড়িয়ে যাবে, তাদের ক্ষমতা যখন নিরঙ্কুশ বা অ্যাবসলিউট হয়ে যাবে, তখন তারা হয়তো আগের সরকারের চেয়েও আরো বেশি কঠোর, আরো বেশি দমনমূলক এক ধরনের প্লাস্টিক সোসাইটি বা সুবিধাভোগী সমাজ তৈরির যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে কিছু নির্দিষ্ট কার্ড বা সুবিধার মাধ্যমে পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা হবে। সেখানে এই বিপ্লবীদের, আমি মনে করি, আর কোনো ধরনের জায়গা থাকবে না। আর ঠিক এই জায়গাটিতেই নাহিদ ইসলামরা কিন্তু একটা মোক্ষম এবং মরিয়া চাল চেলেছেন। তারা বুঝতে পেরেছেন এই প্রবল পরাক্রমশালী হয়ে ওঠা সরকারের বিরুদ্ধে একা লড়াই করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের রীতিমতো একটা কড়া বার্তা বা আল্টিমেটামও কিন্তু দিয়ে বসেছেন। তাদের বক্তব্যটা এখানে খুব পরিষ্কার এবং তীক্ষ্ণ। আপনারা আমাদেরকে ব্যবহার করেছেন, আমাদের এই রক্তক্ষয়ী বিপ্লবকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। এরপর নিজেদের আখের গুছিয়ে একটা সেফ এক্সিট নিয়ে যে যার পুরনো পেশায় ফিরে গেছেন। এটা কিন্তু মেনে নেওয়া হবে না। আপনারা চাইলেই দায় এড়িয়ে পার পেয়ে যেতে পারেন না। আপনাদেরকেও আমাদের সঙ্গে আবার রাজপথে নামতে হবে। জুলাই বিপ্লবের যে অসমাপ্ত কাজ, যে লক্ষ্যবস্তুগুলো এখনো অর্জিত হয়নি, সেগুলো আদায় না হওয়া পর্যন্ত আপনারা কোনোভাবে চুপ করে বসে থাকতেও পারবেন না। এখন এই যে পুরো দৃশ্যপট, এই পুরো দৃশ্যপটটা যদি আপনি একটু ঠান্ডা মাথায় একসাথে মিলিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব এবং চরম নাটকীয় পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আক্ষরিক অর্থেই এক ভয়াবহ সাঁড়াশি আক্রমণের মুখে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। একদিকে বর্তমান সরকার তাকে আইনি বেড়াজালে আটকে ফেলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। হামাদ টিকার অবহেলার কারণে শিশু মৃত্যুর দায় চাপিয়ে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ভয় দেখিয়ে তাকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে যাদের কাঁধে চড়ে তিনি ক্ষমতার স্বাদ পেয়েছিলেন, সেই ছাত্র নেতারা বা বিপ্লবীরা তাকে বাধ্য করছে বর্তমান সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়াতে কিংবা
রাজপথে নামতে। দেখুন সুপ্রিয় দর্শক, এখানে মাঝামাঝি কোনো রাস্তা আমি মনে করি কোনোভাবেই খোলা নেই। ডক্টর ইউনূস কি পারবেন এই চতুর্মুখী চাপ সামলাতে? তিনি কি নারীদের ডাকে সাড়া দিয়ে আবার রাজপথে নেমে বর্তমান সরকারের চোখের বালি হবেন? নাকি এই তরুণদের পাশ কাটিয়ে বর্তমান সরকারের আইনি ফাঁদে আটকা পড়ে তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখোমুখি হতে হবে? দেখুন, এই যে এতগুলো কথা আমি বললাম, এর পিছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন ব্যাখ্যা করতে চাই, এবং সেটি হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবেই ছিলেন। উপদেষ্টাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের বর্তমান এই সরকার কোন ধরনের অ্যাকশনে যায়নি বা অ্যাকশন নিতেও শোনা যায়নি। এমনকি দুদকের কোনো তদন্তের কথাও কিন্তু আমরা শুনতে পাইনি। নতুন সরকার গঠিত হওয়ার কিন্তু মাসের উপরে হয়ে গেছে। তাও কিন্তু এ ধরনের কোনো কথাবার্তা আমরা শুনতে পাইনি। কোনো উপদেষ্টাদের দেশ থেকে নিষেধাজ্ঞাও আমরা শুনতে পাইনি। কিছু, কিছু উপদেষ্টা দেশ ছেড়ে চলে গিয়েছেন। সেফ এক্সিট নিয়েছেন অন্য দেশে। সেই খবরও আমাদের কাছে আছে। অর্থাৎ সরকার কোনোভাবেই কিন্তু বাধা দেয়নি। এমনকি ডক্টর মাহমুদ ইউনূস জাপান সফরে গেছেন। তিনি জাপান থেকে দেশে এসেছেন কিনা সেই খবর কিন্তু মিডিয়াতে এখন পর্যন্ত প্রচারিত হয়নি। তবে তিনি এসেছেন কি আসেননি সেই খবরও কিন্তু আমাদের কাছে আছে। এখন কথা হলো, এতদিন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের বিরুদ্ধে এমন গুরুতর নিষেধাজ্ঞা দিল না। এখন হঠাৎ করে কেন দিল? এই প্রশ্নটা আমার মাথায় যেমন ঘুরছে, তেমনি আমি মনে করি আপনাদের মাথায় ঘুরছে। ঘোরাটা স্বাভাবিক। দেখুন, এর উত্তরটা কিন্তু একদম সহজ। এই যে আপনারা দেখবেন বাংলাদেশের বর্তমান যে সংসদ রয়েছে, সেই সংসদে নানা বিষয়কে ঘিরে বিশেষ করে আমাদের ৭২ এর সংবিধান এবং এই জুলাই সনদ নিয়ে বিরোধী দলের বিভিন্ন দাবি-দাবা নিয়ে নানা ধরনের সংঘাত চলছে। সংসদে প্রতিদিনই আমরা দেখতে পাই তর্ক-বিতর্ক হচ্ছে। একটা নতুন পার্লামেন্ট গঠন করার শুরুতেই একটা সার্কাসম আমরা উপলব্ধি করতে পারছি। আমার মনে হয় একটা নতুন সংসদ যখন গঠিত হয় তখন তার পরিবেশটা সুন্দর এবং সাবলীল থাকা উচিত। সংসদ যখন ধীরে ধীরে পুরাতন হতে শুরু করবে, তখন সেটা সার্কাজমে পরিণত হলেও সেটা মেনে নেওয়া যায়। কিন্তু নতুন পার্লামেন্টে এই যে হরহামেশা প্রতিদিন বিভিন্ন ধরনের সার্কাজম আমরা দেখতে পাই, নতুন নতুন নাটক মঞ্চস্থ হয় সংসদের ভেতরে। এটা কিন্তু আসলে আমাদের দেশের সংসদকে বহির্বিশ্বে এবং আমাদের দেশের নাগরিকদের মধ্যে একটা হাসির পাত্র করে তুলছে। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করেন, বিভিন্ন জায়গায় বসেন, বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের সামনে আপনি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবেন। দেখবেন তারা হাসছে এবং বলছে, "এটা আসলে সংসদ নয়। এটা একটা নাটকের মঞ্চ।" যাই হোক, সংসদে ওয়াকআউট বিষয়টা কিন্তু আছে এবং এটা চলমান থাকবে। এটা চলমান প্রক্রিয়া। তবে নতুন পার্লামেন্টের যে পরিবেশ, সেই পরিবেশের দিকেও কিন্তু খেয়াল রাখা উচিত। তো এই যে সংসদে বিভিন্ন ধরনের ঝামেলা চলছে, বিভিন্ন ইস্যু নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা দর কষাকষি চলছে। এমত অবস্থায় কিন্তু আন্দোলন সংগ্রামের ডাকও আমরা শুনতে পাচ্ছি। জামায়াত কর্মসূচিও দিয়েছে, কর্মসূচি পালনও করেছে। এনসিপির লোকজন যারা আছেন তারা বলছেন দেশে আবারও নাকি একটি গণ-অভ্যুত্থান হবে। জুলাই বিপ্লব 2.0 হবে। এখন এই যে সরকারকে ফেলে দেওয়ার একটি থ্রেড, এটা সরকার কিন্তু খুব সহজভাবে নিচ্ছে না। বরঞ্চ সরকার খুব সিরিয়াসলি নিচ্ছে। কারণ বর্তমান সময়ে নতুন এই সরকারের ভিতও কিন্তু অনেকটাই নড়বড়ে। অনেকটা তাসের ঘরের মতো হয়ে আছে। বিভিন্ন ধরনের সংকট এই সরকারকে ঘিরে ধরেছে। এখন তাসের ঘরে যদি কেউ ফু দেয়, তাহলে সেই তাসের ঘর পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সরকারের স্টেবিলিটি অর্জন করতে অনেক সময় লাগবে। আর এই কারণে এই যে বিরোধী দল এনসিপি কিংবা বিপ্লবীদের হুঁশিয়ারি, এই হুঁশিয়ারিগুলো থেকে কিন্তু তারা ভয় পাচ্ছে। অর্থাৎ বর্তমান সরকার তাদের তাসের ঘর ভেঙে যাওয়ার আতঙ্কে আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস
এবং এই যে উপদেষ্টা, এর পাশাপাশি যারা গণ-অভ্যুত্থান কিংবা আওয়ামী লীগ সরকার পতনে অগ্রসারিতে ছিলেন, তাদের নামে কিন্তু শুধুমাত্র যে তারা একটি গণ-অভ্যুত্থান করেছেন তা কিন্তু না। গণ-অভ্যুত্থান তারা কার ইশারায় করেছেন? ডিপ স্টেটের টাকা কে খেয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস ডিপ স্টেটের সাথে কিংবা আমেরিকার সাথে কতটুকু চুক্তিবদ্ধ, এই সব বিষয়গুলো কিন্তু একদম ওপেন সিক্রেট হয়ে গেছে। এখানে লুকানোর কোনো বিষয় নেই। উপদেষ্টারা অথবা গণ-অভ্যুত্থানের সারথি যারা, তারা নিজের মুখে, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামক সাবেক একজন উপদেষ্টা ছিলেন, এখন এনসিপির মুখপাত্র। উনি কিন্তু নিজের মুখেই এইসব বিষয় স্বীকার করেছেন, ডিপ স্টেটের বিষয়। এখন বিএনপি সরকার এই আতঙ্কে আছে যে আবারও যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির সাথে মাঠে নামে এবং তারা যদি আবার ডিপ স্টেটের মাধ্যমে রেজিম চেঞ্জের দিকে এগিয়ে যায়, তাহলে গণ অভ্যুত্থান 2 যেটা তারা বলছে বা যেই হুমকি তারা দিচ্ছে, সেটি বাস্তবায়িত হয়ে যেতেও পারে। এবং এই আতঙ্ক, এই ভয় বিএনপিকে প্রতিটা মুহূর্ত চিন্তিত রাখছে। যার কারণে বিএনপি চাইছে না কোনো রিস্ক নিতে। এবং এই রিস্ক না নেয়ার কারণেই এই যে একটি গুরুতর ইস্যু, হামের টিকা দেয়া শিশু হত্যা, এই অপরাধে অভিযুক্ত করার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের মধ্যে আমি মনে করি একটা অদৃশ্য শিকল পরিয়ে দেওয়া হলো। এটা একটা সংকেত যে আপনি এবং আপনারা যদি কোনোভাবে সরকার পতনের জন্য চেষ্টা করেন, তাহলে এই অদৃশ্য শিকল দৃশ্যত হতে সময় লাগবে না। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই। এবং রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু কিংবা চিরস্থায়ী শত্রু বলেও কোনো কিছু থাকে না। আজকে যে বন্ধু, কালকে সে শত্রু। কালকে যে শত্রু, পরশুদিন বা এর পরের দিন সে বন্ধু হয়ে যায়। এটাই হচ্ছে রাজনৈতিক একটি চরম বাস্তবতা। এখন বিএনপি যেমন আতঙ্কে রয়েছে, তেমনি বিএনপি কোনোভাবেই চাইছে না যে তাদের সরকারের স্টেবিলিটি নষ্ট হোক এবং তারা কোনোভাবে পতনের সম্মুখীন হোক। কারণ তারা দীর্ঘ বছর অতিক্রম করে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্ষমতার স্বাদ পেয়েছে। সেই ক্ষমতা যদি এভাবেই ছেড়ে দেওয়ার হতো, তাহলে তারা এত স্ট্রাগল এত বছর করতো না। সুতরাং তারা চাইবে না তাদের সরকারের পতন কেউ ঘটানোর চেষ্টা করুক। এবং এর জন্যই তারা তাদের যে রাস্তা, সেই রাস্তাটি তারা পরিষ্কার করে নিচ্ছে। এখন বিএনপি আগের রূপে ফিরে যাচ্ছে। বিএনপি তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যে সকল বিষয়বস্তু করা প্রয়োজন, সেগুলো করবে। বিরোধী দল এখানে বিএনপির পতন করানোর চেষ্টা করলে, বিরোধী দল যারা রয়েছেন তাদেরকেও বিএনপি এখানে সেটেলমেন্ট করে রাখবে, সেটা যেভাবেই হোক। তবে দেখুন দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই। এটা আমি সবসময় বলে থাকি। এবং এই যে বর্তমান সময়ে ক্ষমতার দর কষাকষি নিয়ে খেলা চলছে, এই খেলার শেষ আসলে কি হবে, কখন হবে এবং কিভাবে হবে, এটা কিন্তু আগে থেকেই কখনো বলা যাবে না। এটা বলা যাবে তখনই যখন দেখা যাবে দেশের সংকট আরো প্রকট হচ্ছে। বিরোধী দল কিংবা এনসিপি অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজপথে নামা শুরু করেছেন, অথবা তিনি রাজপথে নামতে গিয়ে সরকারি বাধার সম্মুখীন হয়েছেন, শুধুমাত্র আইনি মারপ্যাঁচে নয়, প্রশাসনিক মারপ্যাঁচের মাধ্যমেও। তখনই আসলে বোঝা যাবে যে বাংলাদেশের গতিপথ কোন দিকে যাচ্ছে, কিংবা এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিরোধী দল, তাদের গতিপথ কোন দিকে যাচ্ছে। তবে এই যে হামের টিকা, এই হামের টিকা নিয়ে আমি মনে করি সচেতন যারা নাগরিক আছেন, তাদের অবশ্যই চিন্তা থাকার কথা। তাদের অবশ্যই ভাবা উচিত যে ছোট ছোট শিশু বাচ্চাদের ডক্টর মোহাম্মদ ইউনূস হামের টিকা দেয়ার ব্যবস্থা না করে কত বড় একটি অপরাধ করেছেন। এবং আমি মনে করি রাজনৈতিক কোনো হিসাব না হোক, রাজনৈতিক কোনো মারপ্যাঁচে না হোক, কমপক্ষে এই যে শিশু বাচ্চা, নিষ্পাপ শিশু বাচ্চাগুলো যে টিকা না পাওয়ার কারণে মৃত্যুবরণ করছে, এই মৃত্যুর দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। এবং এর জন্য আজকে হোক, কালকে হোক, অথবা কিছুদিন পরে হোক, উনার বিচার হওয়া উচিত। সুপ্রিয় দর্শক, এখনকার মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর হ্যাঁ, এই আলোচনার বিষয়ে আপনাদের যত মন্তব্য রয়েছে সেটা পক্ষে হোক বিপক্ষে হোক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।